সরি, আমার কোনো বউ নেই, এটা রং নাম্বার বলে আমি ফোন কেটে দিলাম। কোথা থেকে আসে এই সব কে জানে। সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিল। ধ্যাত, ভালো লাগে না। এটা বলে কানের উপর বালিশ দিয়ে যখনই ঘুমাতে যাব তখন আবার ফোন বেজে উঠল। এইবার মাথা গরম করে ফোন রিসিভ করে বললাম, এই আপনার সমস্যা কি? শান্তি মতো ঘুমাতে দিবেন না নাকি? আমি বলছি না আমার বউ নাই। মিস্টার রানী সাহেব, আগে নাম্বারটা চেক করেন, তারপর কথাগুলো বলেন। মেয়েটা কথা শুনে একটু অবাক হয়ে নাম্বার দেখে তো আমার চোখ কপালে। কি হলো, চুপ কেন? ইরা, তুমি এত সকালে ফোন কেন দিলা? কেন, আমি কি তোমাকে ফোন দিতে পারি না? অভিমানী স্বরে বলল কথাটা। তা না, ফোন দিতে পারো, কিন্তু আমি বলছি কি জন্য দিয়েছ? ভাবলাম কলেজে যাওয়ার আগে ঠান্ডা ঠান্ডা নদীর পাড়ে দুইজন ঘুরবো, কিন্তু তুমি তো কথা না শুনে আমাকে বকা দিতেছ। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি রেডি হয়ে আমার বাসার সামনে আসো। আমি রেডি হয়ে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি রওনা দিয়ে ফেলছি। আচ্ছা, রাখি। এটা বলে ফোন কেটে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি আম্মু রান্নাঘরে নাস্তা তৈরি করছে। আম্মু, আমি গেলাম। আরে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? নাস্তা তো করে যা। আমার সময় নাই আম্মু, বাহিরে করে নিব। এটা বলে দিলাম দৌড়। বুঝি না ওর হাব ভাব কখন কি করে, যেমন বাপ তেমন ছেলে। আমি দৌড়ে গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়াতেই ইরা এসে হাজির হয়ে গেল। তাড়াতাড়ি উঠে পড়ো। উঠতেছি। এটা বলে ইরার পাশে বসে পড়তেই ইরা গাড়ি চালাতে লাগলো। তা এত সকাল সকাল ঘোরার আইডিয়া তোমার মাথায় আসলো কিভাবে? মাথায় আসা লাগে, এমনিতে ইচ্ছে হলো তাই যাচ্ছি। তাছাড়া সকাল সকাল নদীর পাড়ে ঘোরার মজাই আলাদা। তুমি কিন্তু ঠিক বলেছ। তা আজকে কলেজে যাবা নাকি ঘোরা? না, কলেজে যাব, 8:30 পর্যন্ত ঘুরে কলেজে চলে যাব। ওকে। এখন আপনারা কইবেন ভাই আপনিও না একটা মেয়ে কইল আর আপনি স্বাদের ঘুম ছেড়ে ঘুরতে যাচ্ছেন। আসলে আমার অনেক ভালো লাগে সকালে ঘুরতে, কিন্তু ঘোরার মানুষ নাই, তাই ঘুরি না। এইভাবে দুইজন কথা বলতে বলতে নদীর পাড়ে চলে আসলাম। তারপর দুইজন গাড়ি থেকে নেমে একসাথে হাঁটতে লাগলাম। আমার যে এতটা ভালো লাগছে তার অনুভূতি প্রকাশ করার মতো না। হিমেল, ঠান্ডা হালকা হাওয়া, নিস্তব্ধ জলরাশি, নেই কোনো কোলাহল, চিৎকার চেঁচামেচি, শুধু শোনা যাচ্ছে পাখিদের কিচির মিচির আওয়াজ। বলতে গেলে পরিবেশটা অসাধারণ, কিন্তু একটু মন খারাপ হচ্ছে। এমন মুহূর্তে নিজের প্রিয় মানুষটার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে হাঁটার অনুভূতিটা আলাদা। কিন্তু আমার পুরা কপাল, সেই প্রিয় মানুষটাই নেই। কিন্তু ইরা যে পাশে হাঁটতেছে এটাতে অনেক ভালো লাগা কাজ করছে আমার। এইসব মনে মনে ভাবছি আর প্রকৃতি দেখতেছি। আর এইদিকে ইরা শুধু আমার দিকে তাকিয়ে হাঁটতেছে আর মনে মনে বলছে, ওই পিচ্ছি, তোমার ওই গুলুমুলু সুন্দর চেহারাতে কি আছে এমন যে শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে মন চায়? তোমার মাঝে এমন কি আছে যে তোমার পাশে সারাক্ষণ থাকতে চায়? তোমাকে দেখলে কেন আমার মানসিক শান্তি মিলে? একটিবার বলবা আমাকে? তোমাকে মনে মনে যতবার ভালোবাসি বলি ততবার চোখের পলকও ফেলি না। তোমাকে সারাক্ষণ যত অজস্র বার মনে করি ততবার বুকের কম্পনও গুনি না। তোমাকে সারাদিন যত সহস্রবার দেখতে চাই ততবার নিঃশ্বাসও ফেলি না। তোমাকে সারাদিন অসংখ্যবার পাশে পেতে চাই, ততবার বাঁচতেও চাই না। শুধু এক অজানা কারণে বলতে পারি না ভালোবাসি তোমাকে, প্রিয়, অসম্ভব ভালোবাসি। ইরা এইসব মনে মনে বলছে আর আমার দিকে তাকিয়ে হাঁটতেছে। হঠাৎ করে কিসের সাথে যেন পা লেগে পড়ে গিয়ে আহ করে জোরে চিৎকার দিল ইরা। এইদিকে আমি হাঁটতেছি, হঠাৎ ইরার চিৎকার শুনে পিছনে তাকিয়ে দেখি পা ধরে মাটিতে বসে আছে। আমি সাথে সাথে ইরার কাছে গিয়ে বললাম, কি হয়েছে? এইভাবে পা ধরে বসে আছো কেন? এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? দেখো, ওই গাছের শিকড়ের সাথে পা লেগে ব্যথা পাইছি। কই দেখি দেখি পাটা। এটা বলে নীলার ডান পাটা ধরে দেখি আসলেই ব্যথা পাইছে। পাটা ফুলে গিয়েছে দেখছি। আর ঘোরা লাগবে না, চলো কলেজে নাকি বাড়িতে? কলেজ যাব। তাহলে উঠো দেখি। এটা বলতেই ইরা আমার হাত ধরে ওঠার চেষ্টা করতে চিৎকার দিয়ে আবার বসে পড়ল। আহ, আমি পা বসাতে পারছি না। আহমদ, প্লিজ কিছু একটা করো।
কি করব? এখানে তো আর তোমার জন্য রিক্সা আসবে না। তা চোখ কি হাতে নিয়ে হারছিলা? না, তোমার মনের ভেতরে রেখে হাঁটছিলাম। কি বললা তুমি? না না, কই কিছু না। কিছু একটা করো না, আমি তো হাঁটতে পারছি না। কি করি, গাড়িও এখানে আসবে না। গাড়ি আসলে ইরার থেকে চাবি নিয়ে গাড়ি নিয়ে আসলে সব সমস্যা দূর হয়ে যেত। এই তো একটা আইডিয়া পাইছি, কিন্তু এটাতে কি ইরা মাইন্ড করবে? দূর করলে করুক, তাতে আমার কি। ইরা দেখো, এখানে না তো রিক্সা আছে না তো তোমার গাড়ি আসতে পারবে। তা আমি বলছিলাম কি, হুম, কি বলছিলা সেটা বলো। না মানে কিছু মনে করবা না তো? আগে বলো, তারপর দেখা যাবে। না মানে আমি বলছিলাম, আর তো কোনো উপায় নাই, তাই একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমাকে কোলে নিয়ে গাড়ির কাছে যাওয়া। এই তো জানো, আমি তো এটাই চেয়েছি, তুমি আমাকে কোলে নিবা আর আমি তোমার কোলে উঠে তোমাকে মন ভরে দেখবো। এত কি ভাবছো? দেখো, এটা ছাড়া কিন্তু আর উপায় নাই। কি আর করার, নাও কোলে। তারপর আমি আর দেরি না করে ইরাকে কোলে নিয়ে বললাম, ওরে বাপ রে বাপ, আটার বস্তা তো এর থেকে ওজন কম হবে। কি বললি কুত্তা? আমি আটার বস্তার চেয়েও ওজন বেশি? আরে রাগ করছো কেন? আমি তো দুষ্টুমি করছি। তুই শুধু আমার সাথে দুষ্টুমি করতে পারিস। তা দুষ্টুমি করার মানুষ আসে নাকি যে তার সাথে দুষ্টুমি করব? তাও ঠিক কথা। এটা বলে ইরা তার দুই হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে একটা মুচকি হাসি দিল। আমি ইরার মুচকি হাসি দেখে তো পুরো ফিদা হয়ে গেলাম। এত সুন্দর হাসি যেন আমি কোনোদিন দেখিনি। এতদিন ইরার সাথে ঘুরি, কিন্তু তার মুখের হাসি যে এত সুন্দর তা আগে খেয়াল করিনি। এইভাবে আমার দিকে তাকিয়ে হাঁটলে তো দুইজনই পড়ে যাব। একটু রাস্তার দিকে দেখে হাঁটো। ইরার এমন কথায় আমি লজ্জা পেয়ে মুখ কোথায় লুকাবো খুঁজে পাচ্ছি না। থাক, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন ঠিক মতো হাঁটো। তারপর আমি সব লজ্জার মাথা খেয়ে ইরাকে নিয়ে হাঁটতে লাগলাম, আর ইরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর কোনো মতে কষ্ট করে আলুর বস্তা টুকু ইরাকে গাড়ির কাছে এনে নামাতে ইরা পড়ে যেতে লাগলো। তখনই ইরা আচমকা আমার কলার ধরে ফেললো, আর আমি বেচারা ইরাকে ধরতে গিয়ে ইরার উপরে পড়ে গেলাম। আর সাথে সাথে আমার দুই ঠোঁট ইরার ঠোঁটের সাথে মিশে গেল। ইরার ছোঁয়া পেতে আমার শরীর জমে বরফ হয়ে গেল। জীবনে কোনো নারীর গরম ভেজা ঠোঁটের ছোঁয়া পেলাম। আমার এই মুহূর্তে কিছু করার শক্তি নেই। আমি বলার ভাষা হারিয়ে ফেলছি। এটা কি হলো আমার সাথে? হঠাৎ মনে হলো আমি কোন অবস্থায় এবং কোথায় আছি। এটা মনে হতে আমি নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আমি নিজেকে ছাড়াতে পারছি না। বজ্জাত ইরা আমাকে জড়িয়ে ধরে রাখছে। তারপর অনেক কষ্ট করে নিজেকে ইরার থেকে ছাড়াতে তাড়াতাড়ি উঠে পড়লাম, আর সাথে সাথে ইরাও উঠে পড়ল। সরি ইরা, বিশ্বাস করুন এমন কিছু হবে এটা আমি জানতাম না। কিন্তু আমার কথার কোনো জবাব দিচ্ছে না, শুধু লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নিচু করে আছে। আমি তো ভাবলাম কি না কি, আজ আমি শেষ। আল্লাহ আমার বাঁচিয়ে নিও। তারপর আমি ভয়ে ভয়ে বললাম, আসলে সব ভুল আমার উচিত হয়নি তোমার সাথে আসার। আর আর না, তারপরে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এইবার ইরা বলে উঠল, আরে এসব কি বলছো তুমি? ক্ষমা কেন চাচ্ছ? ধুর, এটা একটা অ্যাক্সিডেন্ট, ভুলে যাও তো। ইরার মুখে এমন কথা শুনে একটু খুশি হয়ে বললাম, আচ্ছা তুমি কষ্ট করে একটু দাঁড়াও, আমি দরজাটা খুলি। থাক, আর লাগবে না, আমি নিজেই খুলতে পারবো। এটা বলে ইরা সুন্দর মতো হেঁটে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। ইরার এমন হাঁটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। একটু আগে হাঁটতে পারছিল না, অথচ এখন কত সুন্দর করে হাঁটতেছে। শালি আমার মিথ্যা বলতেছে। দূর, আমিও না কেন যে এই আটার বস্তাকে তুলতে গেলাম, শুধু শুধু মনে হচ্ছে কোমরটা গেল। বাবারে কি ওজন! শরীর দেখলে মনে হয় পুরো শুটকি, কিন্তু তুললে 100 কেজি হবে মনে হয়। মোটকি কোথাকার! কি হলো? দাঁড়িয়ে না থেকে গাড়িতে বসো, না হলে চলে যাবো কিন্তু। তারপর আমি মাথা চুলকিয়ে গাড়িতে উঠে বসতেই ইরা তার মতো গাড়ি চালাতে লাগলো, আর আমি ইরার দিকে আর চোখে বারবার তাকাচ্ছি, আর একটু আগের ঘটে যাওয়া ঘটনাটা ভাবতেছি। ছি, এমন একটা কাজ আমি নিজের কাছ থেকে নিজে আশা করিনি। এখন ইরা কি না কি ভাববে। এখন থেকে
ইরার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবো। একটু পর ইরা এটা খেয়াল করে বলল, কি হলো? এইভাবে বারবার আর চোখে তাকিয়ে কি দেখছো? নীলার এমন কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। নাতে তেমন কিছু না, আসলে দেখছি না, ভাবছি। কি ভাবছো? এই যে একটু আগে হাঁটতে পারছিলে না, আর গাড়ির সামনে নামতে সুন্দর করে হাঁটতে পারলে, তুমি কি আমার সাথে তখন মজা করছিলে? না, মোটেও না। আমি তখন হাঁটতে পারছিলাম না, আর গাড়ির সামনে যেই ওষুধ খেলাম তাতে ব্যথা ঠিক হয়ে গিয়েছে, তাই হাঁটতে পারলাম। কি বলছো তুমি? কই, কিছু না, বলছি আস্তে আস্তে ব্যথা ঠিক হয়ে গিয়েছে। ও, তারপর দুইজন চুপ হয়ে গেলাম। অন্যদিকে কি রে নীলা, ক্যাম্পাসের চারদিকে ঘুরে ঘুরে কাকে খুঁজছিস? কই, কাউকে না তো। মিথ্যা বলবি না, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তুই কাউকে খুঁজতেছিস। কাকে সেটা বল। আরে কাউকে না, আমি তো ইরাকে খুঁজছিলাম। সে অন্যদিন আরও আগে আসে, কিন্তু সে এখন আসলো না কেন? হয়তো আসবেও না। কেন কেন? কারণ তাকে দেখলাম সকাল সকাল কোথায় যেন গিয়েছে গাড়ি নিয়ে। আসলে ইরা আর তন্নিরা প্রতিবেশী, তাই দেখছে। ও তাই বল, এখনো দেখছি না কেন? ফাজিলটা কেন আসতেছে না বুঝলাম না। অন্য দিন তো এতক্ষণে চলে আসে। নীলা মনে মনে এটা ভাবছিল, তখন আখি বলে উঠল, ওই দেখ, ইরার গাড়ি, তার মানে ইরা চলে আসছে। এটা বলতে সবাই ইরার গাড়ির দিকে তাকালো। আমরা কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে ইরাকে বিদায় দিয়ে ক্লাসে চলে গেলাম। এইদিকে সবাই অবাক না হলে নীলা অনেকটা অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, এই ডাইনির সাথে আহমদ কেন? তার মানে কি আহমদ ওই ডাইনির সাথে ছিল? নীলা এইসব ভাবছিল। তখনই ইরা এসে বলল, কি রে হারামিনা, কি অবশ্য? আমাদের আর অবস্থা না আছে কেউ কথা বলার, না আছে কারোর সাথে ঘোরার। এটা বলতেই ইরা আখির দিকে চোখ রাঙিয়ে তাকাতেই আখি চুপ হয়ে গেল। তা সকাল সকাল কোথায় গিয়েছে? ভালো লাগছিল না, তাই আহমদকে নিয়ে একটু ঘুরছিলাম নদীর পাড়ে। এইদিকে নীলা এই কথা শুনে রাগে ফুঁসতে লাগলো আর মনে মনে বলতেছে, তোর চোখে কি শুধু আহমদ পড়ে? সারাদিন শুনি আহমদ পর সাথে তার ওইটা হেরানো। কি রে নীলা, তোর মন খারাপ নাকি? মুখটা এমন চুপসে আছে কেন? না তেমন কিছু না, চল ক্লাসে যাই। এটা বলতে সবাই ক্লাসে চলে যেতে লাগলো। এইদিকে আমি ক্লাসে যেতে দেখি রাফি একটা মেয়ের সাথে কথা বলছে। হালা, আমি একদিন দেরিতে আসতে মেয়ে পটায় ফেললো। যদি একদিন না আসতাম তাহলে কি করতো আল্লাহ জানে। এটা বলে রাফির সামনে গিয়ে বললাম, কিরে ভণ্ড, কি অবস্থা? দাঁত চেপে আমার কানের কাছে এসে বলল, শালা, কার সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না? না দোস্ত। মিথিলা, কিছু মনে করিও না, এটা হচ্ছে আমার ভণ্ড টুকু বুলটুদোর বন্ধু আহমদ। আর আহমদ এ হচ্ছে মিথিলা, আমাদের নিউ ফ্রেন্ড। এই কলেজে নতুন ট্রান্সফার হয়ে এসেছে। ও হাই মিথিলা। এটা বলে হাত বাড়াতেই রাফি আমার হাত ধরে নামিয়ে দিল। কানে কানে, শালা, এটা ভাবি হয় তোর, বুঝলি, হাত সামলে। তখন মিথিলা, এই তোমরা কি এত পুলিশ ফিস করছো? হ্যাঁ, আরে দেখ মিথিলা তেমন কিছু না। আচ্ছা, যেহেতু আমরা ফ্রেন্ড তাহলে তুই করে বলি। ওকে তুই করে বলবো? ওকে, তাহলে ক্লাসের পর আড্ডা দিব, কেমন? এখন ক্লাস করি। তারপর আমরা তিনজন ক্লাস করতে লাগলাম, কিন্তু আমার ক্লাসে মন বসতেছে না, শুধু মন চলে যাচ্ছে নদীর পাড়ের কিস করার ঘটনাতে। কি এক অজানা ভালো লাগা কাজ করছিল তখন, যা বলে বোঝাতে পারবো না। তারপর আবার চোখের সামনে ভাসতেছে ইরার মুচকি হাসিটা। কি সুন্দর মেয়েটার হাসি, ইচ্ছে করছিল গালটা টেনে দিতে, কিন্তু পারলাম না। এইসব ভেবে নিজের অজান্তে মুচকি মুচকি হাসতে লাগলাম। তখন রাফি একটা ধাক্কা দিয়ে বলল, শালা, কি মনে করে এত মুসকি মুসকি হাসতেছিস? ক্লাসে সার আছে যে মাথায় নেই নাকি? রাফির ধাক্কা খেয়ে ভাবনার ইতি ঘটল। ওই হালা, আবল তাবল কি বলছিস? আমি কেন হাসতে যাব? হালা নিশ্চিত পাগল হয়েছে, চুপচাপ পাগলামি না করে ক্লাস কর শালা। তারপর রাফির ধমক খেয়ে ক্লাস করতে লাগলাম। তারপর একে একে সব ক্লাস শেষ করে আমাদের আড্ডার জায়গায় তিনজন বসে আড্ডা দিতে বসলাম। এইদিকে নীলা আমার সাথে কথা বলার জন্য তার বান্ধবীদের রেখে একটু আগে
ক্লাস থেকে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে। সে ক্লাস থেকে বের হয়ে দেখে আমি রাফির সাথে একটা মেয়ে বসে জমিয়ে আড্ডা দিতেছি। নীলা মেয়েটাকে দেখে হালকা রাগ করলেও কিছু না বলে আমার দিকে আসতে লাগলো। এইদিকে আমরা আড্ডা দিতেছি, তখন রাফি ইশারা দিয়ে বলল, মামা সামনে দেখ। তারপর রাফির কথা মতো সামনে দেখতেই দেখি নীলা আমাদের দিকে আসতেছে। তারপর আমি সেই দিক থেকে চোখ নামিয়ে পকেট থেকে ফোন বের করে টিপতে লাগলাম। আমাদের এমন ভাব দেখে মিথিলা রাফিকে আস্তে করে বলল, কে মেয়েটা? পরে বলবো, আগে কি হয় সেটা দেখ। এইসব বলতে বলতে নীলা আমাদের সামনে এসে বলল। আহমেদ, তোর সাথে আমার কিছু কথা আছে। নীলার এমন কথা শুনে আমি ফোনের দিকে তাকিয়ে বললাম, কি বলবেন, তাড়াতাড়ি বলেন। এখানে সবার সামনে, অন্যদিকে গিয়ে কথা বলা যায় না? এইদিকে ইরা ও তার বান্ধবী তন্নি আখি ক্লাস থেকে বের হয়ে দূর থেকে তাকিয়ে দেখে নীলা আমার সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। আমাকে নীলার সামনে দেখে তো ইরা রেগে আগুন হয়ে গিয়েছে। ইরার এখন ইচ্ছে করছে নীলার সব চুল ছিঁড়ে ফেলতে। দোস্ত, রাগ করিস না, কাজই নয়, কোনো প্রয়োজনীয় কথা বলতে গেছে হয়তো। দোস্ত, মাথা ঠান্ডা কর, আয় এদিকে বস, ওখানে কি হয় দেখি। এটা বলে ইরাকে তারা একটা জায়গায় নিয়ে বসালো, আর ইরা আমাদের দিকে এক ধ্যানে রাগী চোখে তাকিয়ে আছে আর সাপের মতো ফুঁসতেছে। এইদিকে আমি বললাম, না হয় না, যেটা বলার এখানে বলে জানতো এখান থেকে। তুমি এমনভাবে কথা বলছো কেন ফোনের দিকে তাকিয়ে? আমি এমনভাবে কথা বলি এতে আপনার সমস্যা হলে আসতে পারেন, আর নয়তো প্যাচাল না পেরে যা বলার বলেন। তোকে ধন্যবাদ দিতে আসলাম কালকের জন্য। ধন্যবাদ আহমেদ। ওয়েলকাম, হয়েছে এবার, তাহলে আসতে পারেন। সরি। কিসের জন্য? আগের ব্যবহারের জন্য। কথা শেষ হয়েছে? হয়েছে, বাট আমার সরির উত্তরটা? যেখানে সরি বললেন কি জন্য সেটা জানি না, তাহলে উত্তর দিব কি করে? কেন সেটা তুই ভালো করে জানিস। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি নীলার কথায় কান না দিয়ে বললাম, মনে মনে বললাম, এখানে থাকা ভালো হবে না। যদি এখানে থাকি তাহলে কানের 12টা বাজবে নিশ্চিত। তারপর রাফিকে বললাম, দোস্ত, আমার বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি গেলাম, তোরা থাক। এটা বলে আমি সেখান থেকে উঠে চলে আসতে লাগলাম। তখন নীলা পিছন থেকে ডাক দিয়ে বলতে লাগলো, আহমেদ দাঁড়া, আমি সহ যাব, দাঁড়া আহমেদ। কিন্তু আমি নীলার কথা না শুনে নিজের মতো হাঁটতে লাগলাম। এইদিকে মিথিলা, রাফি, এখানে কি হচ্ছিল বুঝলাম না, তবে এটা বুঝলাম এদের দুইজনের মাঝে আগে কিছু সম্পর্ক ছিল যা এখন নেই। চল তাহলে বল। তাহলে শোন। তারপর রাফি আমার কাহিনী বলতে লাগলো। অন্যদিকে আখি বলে উঠল, দোস্ত, একটা জিনিস খেয়াল করেছিস? তুই কি আহমেদের ফোনে তাকিয়ে কথা বলার বিষয়টার কথা বলছিস? সেটার কথাই বলছি, যেটা রাগ আছে বলতে হবে। কিন্তু নীলা এমন কি বলল যে আহমেদ কোনো দিকে না তাকিয়ে চলে যাচ্ছে? দেখ দেখ, নীলা পিছন থেকে কত ডাকছে, কিন্তু আহমেদ শুনতেছে না। ইরা, তুই কি এসব খেয়াল করছিস? করছি। আমার আর বেশি দেরি করা যাবে না, পরিস্থিতি মোটেও ঠিক না। তুই ঠিক বলছিস, তবে আহমেদ কি রাজি হবে? সেটা পরে দেখা যাবে, কিন্তু আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে। এটা বলে ইরা একটা মুচকি হাসি দিয়ে সামনের দিকে হাঁটা ধরল। কোথায় যাচ্ছিস আবার? শুধু দেখে যা কি হয়। এটা বলে ইরা চোখ টিপ দিয়ে সামনের দিকে যেতে লাগলো। তন্নি দেখ, ইরার হাবভাব বোঝা যাচ্ছে না। তা তো দেখতেই পাচ্ছি। এইদিকে আমি কলেজ গেট পার হয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ইচ্ছে ছিল রাফির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার, কিন্তু নীলা আপুর জন্য পারলাম না। এখন ওর সামনে থাকতে আমার বিবেকে বাধা দেয়। এইসব ভাবছি, তখনই নীলা দৌড়ে আমার পাশে এসে বলল, ওই আহমেদ, তোকে আমি দাঁড়াতে বলছি না? দুজন একসাথে বাড়ি যাব, আর তুই না দাঁড়িয়ে চলে আসলি কেন? কেন আপনি একা যেতে পারেন না? আমার সাথে যেতে হবে কেন? আমার কারোর সাথে যাওয়ার ইচ্ছে নেই, আপনি চলে যান। তোর না হলেও আমার ইচ্ছে, আমি তোর সাথে যাব। আর তুই এমনভাবে কথা বলছিস কেন? মনে হচ্ছে তুই আমাকে চিনিস না। তো আপনি কে? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আমার এমন কথা শুনে নীলা চমকে গেল এবং একটু কষ্টও পেল। মানে তুই আমাকে চিনিস না? আমি কে তুই জানিস না? আরে কে আপনি সেটা তো বলেন। তখন থেকে দেখছি পিছনে পড়ে আছেন। আমি তোর কি? আপনি আমার থেমে গেলেন কেন?
আমি তোর চাচাতো বোন নীলা বলছি। তো চাচাতো বোন হলে কি একসাথে যেতে হবে? আর তাছাড়া বেহায়া নির্লজ্জ চরিত্রহীন ছেলের সাথে যেতে আপনার লজ্জা করবে না? দেখ আহমেদ, আমি বলেছি আগের ব্যবহারের জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। দেখেন আগে কি হয়েছে না হয়েছে সেটা আমি ভুলে গেছি। সো এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ আমি তখন আসলেই একটা কুত্তা ছিলাম। আমি আসলে একটা বেহায়া নির্লজ্জ ছিলাম। তাই তো বখাটের মতো একটা ভালো চরিত্রবান বের পিছনে ঘুরে 2টি বছর নষ্ট করেছি। সো এখানে আপনি সরি বলার চেয়ে আমি আপনাকে ধন্যবাদ দিলাম নীলা আপু। প্লিজ এইভাবে বলে আমাকে লজ্জা দিস না। আসলে আমি অনেক অনুতপ্ত আগের ব্যবহারের জন্য। যা হয়েছে না হয়েছে সব ভুলে যান, আর চরিত্রহীন লুচ্চার থেকে একটু দূরে থাকবেন। না জানি আবার কখন কি করে বসে। এটা বলা শেষ করতে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়িটা অনেক পরিচিত, তাই পরিচিত কেউ গাড়ির ভিতর থেকে বলল, আরে আহমদ, তুমি এখানে? আমি তো তোকে পুরো কলেজ খুঁজতেছি, চল কোথাও গিয়ে ঘুরে আসি। এইদিকে আমি ইরার কথা শুনে মনে মনে বলছি, ইরা, তোমাকে যে কি করে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারছি না। একদম ঠিক টাইমে এসেছো, তা না হলে আমার মনে হয় না এটা আজ আমার পিছু ছাড়তো। তারপর আচ্ছা, যেহেতু তুমি বলছো তাহলে চলো। এটা বলে আমি নীলার দিকে না তাকিয়ে ইরার গাড়িতে উঠে গেলাম। আর এইদিকে নীলা আমার কথা শুনে কষ্ট পেলেও ইরার সাথে চলে যাওয়ার কারণে মনে মনে রাগে ফুঁসতেছে। শয়তান ডাইনি কুত্তি আসার আর সময় পেলি না। যখনই হালকা লাইনে আসলো তখনই কুত্তিটা চলে আসলো। তোকে তো আমি দেখে নিব, এটা বলে নীলা রাগে গজগজ করতেছে। ইরা গাড়ি চালাচ্ছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। তখন ইরা বলে উঠল, কি হলো, তোমার মন খারাপ কেন? তেমন কিছু না। যার সামনে যেতে এখন ইচ্ছে করে না, যাকে এখন দেখতে মন চায় না, যার কথা মনে পড়তে গেলে আগে আত্মসম্মানের উপর প্রশ্ন ওঠে, সেই মানুষটা যদি নিজে থেকে কথা বলতে আসে তখন কি মন ভালো থাকে বলো? তুমি কথাটা ঠিক বলছো। আচ্ছা, তুমি কি এখন নীলাকে ভালোবাসো? হা হা হা, তুমি ভাবলে কি করে আমি ওই নীলাকে এখনো ভালোবাসবো? আমাকে অবহেলা অপমান করছে সেটা আমি মানলাম, কিন্তু সে আমার মা বাবাকে অপমান করছে। আমি নাকি আমার মা বাবাকে বেহায়া বানাতে তাদের বাড়িতে নিয়ে গেছি। একটা মানুষ কতটা নীচ হলে এমন একটা কথা বলতে পারে বলবা আমাকে? তবে একটা কথা, সে আর যাই হোক আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা লাভ করে না। আমি কথাটা শেষ করে ইরার দিকে তাকাতে দেখি তার মুখের কোণে সেই সকালে মনোমুগ্ধকর মায়াবী মুচকি হাসি, যেটা আমাকে তার দিকে আকর্ষণ করে। কেন জানি ইচ্ছে করে এমনভাবে সারা জীবন তার এই হাসিটার দিকে একধানে তাকিয়ে থাকি। তোমার মুখে লেগে থাকা মুচকি হাসি আর তার সাথে ওই 2 চোখের ভিতরে লুকানো মায়া তোমার কাছে আমায় বারবার এনেছে টেনে। কি সেই ব্যাকুলতা তোমার হৃদয়ে যা আমাকে একবারও বলা যায় না? হঠাৎ আমার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে ইরা বলে উঠল, ওই আহমদ, এইভাবে আমার দিকে তাকিয়ে তো কি ভাবছো? ইরার এমন কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি আমতা আমতা করে বললাম, না মানে কিছু না। আমার এমন কথা শুনে ইরার সামনে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। এইদিকে আমি মনে মনে বলছি, সিমরি, তোর এই হাসি দেখিয়ে মনে হয় আমাকে মেরে ফেলবি। তারপর আমি বললাম, এই ইরা, আমাকে বাড়িতে নামিয়ে দাও, বাসায় যাব। কেন, ঘুরবা না? না, সকালে তো ঘুরলাম, অন্য একদিন ঘুরবো। বাড়িতে নামিয়ে দাও আমাকে। আচ্ছা, নামিয়ে দিব। তারপর একটু পর ইরা আমাকে আমার বাড়ির সামনে নিয়ে আসলো। তারপর আমি গাড়ি থেকে নেমে ইরার থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। তারপর রুমে এসে ফ্রেশ বিছানায় বসে আজকের দিনের ঘটনাগুলো ভাবতে লাগলাম। আজ কি হলো আমার সাথে এইসব? তবে সবচাইতে বেশি মনে পড়ছে ইরার মুচকি হাসিটা। কেন জানি তার হাসিটা আমার অনেক ভালো লাগে। যখনই দেখি বারবার দেখতে মন চায়। মেয়েদের হাসিও এত সুন্দর হয়, সেটা ইরার হাসি না দেখলে বুঝতে পারতাম না। কিন্তু আমার চোখের সামনে শুধু ইরার হাসি মাখা মুখটা কেন ভাসতেছে? তার মানে কি আমি? না না, এটা হতে পারে না। ইরা শুধু আমার বন্ধু, জাস্ট বন্ধু। চাই না
আর কারোর মায়াতে পড়তে চাই না, আর কারোর জন্য বেহায়া হতে, নিজের মতো নিজে থাকবো। এই সব ভাবছি তখনই আম্মু খাবার খেতে ডাক দিল। তাই আমি আর দেরি না করে খাবার খেতে নিচে চলে গেলাম। তারপর ডাইনিং টেবিলে বসে খাবার নিয়ে খাবার খাচ্ছিলাম। তখন আম্মু বলে উঠল, আহমদ, তুই নাকি নীলাদের বাসায় এখন আর যাস না? না আম্মু। কেন যাস না? তুই জানিস তোর এমন আচরণের জন্য তোর বড় আব্বু কত কষ্ট পাচ্ছে? না, জানি না তো। তুই আজকে তাদের বাসায় যাবি, আজকে দেখা করে আসবি। আমার যেতে ইচ্ছে করছে না, কারণ ওখানে গেলে নীলার সাথে দেখা হবে আর ও বলবে ওর পিছনে ঘুরি। আম্মু, আমি ওখানে না গেলে হয় না? বড় আব্বু আম্মুর যখন আমাকে দেখতে ইচ্ছে করছে, তাহলে তারা এখানে আসুক, কেমন? থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব, বেয়াদব কথাকার। উপর কথা কেন বলিস? তোকে যেতে বলছি মানে যাবি। আম্মুর রাগী গলায় কথা শুনে মাথা নিচু করে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে উপরে যাওয়ার সময় বলে গেলাম আমি যাব, বাট কাউকে বলা দরকার নাই আমি যাব, যে এটা বলে রুমে এসে মন খারাপ করে বসে থাকলাম। ধ্যাত, ভালো লাগে না। যার থেকে দূরে থাকতে চাই নিয়তি তার কাছে আনে। তাদের আমাকে দেখতে ইচ্ছে করছে, তারা আসলে কি হয় বুঝলাম না। এসব বলে ফোন টিপতে লাগলাম। এদিকে ইরা বিছানায় শুয়ে শুয়ে আজকের দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছে আর লজ্জায় মুখ বালিশে লুকাচ্ছে। ইস, আহমদের কোলে চড়তে ভালো লাগছিল। শালার রাস্তা এত কাছে কেন হলো বুঝতেই পারছি না। আমি তো আমার পিচ্চিটা মন ভরে দেখতেও পেলাম না, কিন্তু কিসটা, ইস, আমার লজ্জা করে তো। হঠাৎ ইরার মা মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, তা আমার মেয়েটা কার কথা ভেবে এত লজ্জা পাচ্ছে শুনি, যার কারণে আমি রুমে এসে এতবার ডাকতেছি কিন্তু শুনতেছে না। হঠাৎ ইরার মাথায় হাত বুলিয়ে তার মা এমন কথা বলাতে ইরা থতমত খেয়ে বলল, মা, তুমি কখন আসলে? এই তো অনেকক্ষণ হলো। তা কোন হতভাগা যে আমার মেয়ের মন চুরি করেছে? ধুর আম্মু, তুমিও না। কে সে? আচ্ছা, তার আগে একটা কথা বলি। বল। তোমরা কি আমার ভালো চাও? ও মা, এটা কেমন কথা? আমরা তোর ভালো চাইবো না কেন? আমরা তোর বাবা মা, তোর ভালোর জন্য সব করতে পারি, বুঝলি? তা এখন বল, ছেলেটা কে? আম্মু ছেলেটাকে তা তো চিনবে না, কিন্তু আব্বু চিনে হয়তো। আসলে আম্মু, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা বল? ছেলের বড় পরিবার কি রাজি না? আম্মু, তো না, সমস্যা হচ্ছে ছেলেটা আমার 2 বছরের ছোট, আর সে আমাকে ভালোবাসে কিনা তা জানি না। ছোট বড় আসলে এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে ছেলেটা তোকে পছন্দ করে কি না। এখন বলছি তা তুই জানিস, তা না হলে কেমন হবে? আম্মু, তুমি চিন্তা করিও না, সব ঠিক করে ফেলবো। এইভাবে তারা মা মেয়ে কথা বলতে লাগলো। আর অন্যদিকে নীলা ভাবছে, এই কয়দিন আমি একটা কিছু খেয়াল করেছি, এরা একটু আহমেদের সাথে বেশি মেলামেশা করছে। এরার মতিগতি আমার ঠিক লাগছে না। আচ্ছা, আমি তো আহমেদকে পছন্দ বা ভালো কোনোটাই বাসি না, তাহলে এরার সাথে আহমেদকে দেখলে আমার হিংসা হয় কেন? আমার মাথায় রাগ উঠে যায় কেন বুঝলাম না। তাছাড়া আহমেদ আজকে আমাকে তুচ্ছ করে কথা বলেছে, তাতে আমার কেন কষ্ট হলো? আমি তো চাই আহমেদ আমার থেকে দূরে থাকুক, আমি তো চাই সে আমার সাথে কথা না বলুক, কিন্তু আমার মন কেন তাকে দেখলে ছুটে যেতে চায়? এই মন কেন ইচ্ছে করে আহমেদের সাথে কথা বলতে? তার মানে কি আমি আহমেদকে ভালোবেসে ফেলেছি? তা না হলে আমার এমন কেন মনে হচ্ছে? আমি আহমেদকে ভালোবেসে ফেলেছি, যা আমি এখন বুঝতে পারছি। কিন্তু ইরা ডাইনি তো আঠার মতো আহমেদের পেছনে লেগে থাকে। না, আমাকে কিছু একটা করতে হবে যাতে করে ইরা আহমেদের থেকে দূরে সরে যায়। তার আগে আমাকে একটি কথা জানতেই হবে, যেটা অনেক জরুরি। এইভাবে নীলা নানা কথা ভাবছে। অন্যদিকে আমি ফোনে গেম খেলছিলাম। তখন আম্মু এসে বলল, কিরে, বিকেল হয়ে গেল, তুই এখনো বাসায় বসে আছিস? চাচুদের বাসায় কখন যাবি তুই? তাড়াতাড়ি যা বলছি। তারপর আম্মু কথা মতো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চাচুদের বাসার দিকে হাঁটা ধরলাম। কিছুক্ষণের মধ্যে চাচুদের বাসায় পৌঁছে গেলাম। তারপর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই বড় আম্মু দরজা খুলে দিয়ে বলল, আরে আহমেদ, তুই এতদিন পর কি মনে করে এলি? অনেক দিন হলো আসি না, তাই ভাবলাম আমার আম্মুটাকে গিয়ে দেখে আসি কেমন আছে। ও মা, তাই?
তবে তোর মুখে আম্মু ডাকে যে শাশুড়ি আম্মু বেশি মানায়। কিন্তু আমি তো আর ওইটা ডাকছি না। আমি এখন থেকে তোমাকে বড় আম্মু ডাকতেছি। আমার কথা শুনে বড় আম্মু একটু মন খারাপ করলেও বলল, আচ্ছা সোফায় বস, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি কেমন? না না বড় আম্মু, লাগবে না, আমার পেট ভরা আছি। আমি তো আমার আম্মুটাকে দেখতে এসেছি, আর কিছু না। তা বললে হবে না, নীলা রুমে আছে, গিয়ে সেখানে সব আমি নাস্তা নিয়ে যাচ্ছি। বড় আম্মুর মুখে নীলার কথা শুনে আমি তাড়াতাড়ি করে বললাম, না না আম্মু, আমার নাস্তা লাগবে না, আর একদিন আসলে করব। এখন আমার একটা কাজ আছে, আমাকে সেখানে যেতে হবে। আল্লাহ হাফেজ আম্মু, আমি তাহলে গেলাম। এটা বলে বড় আম্মুকে কিছু বলতে না দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর বড় আম্মু আমার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, ছেলেটা কত পরিবর্তন হয়ে গেল এই কয়দিনে। আগে আসলে শাশুড়ি শাশুড়ি বলে কান ঝালাপালা করে ফেলতো, আর কিছু বলার সুযোগ না দিয়ে নীলার কাছে চলে যেত। আর আজ নীলার কথা শুনতে কেমন মিথ্যা বলে চলে গেল। আমার মেয়েটাও বুঝলো না কি জিনিস হারিয়ে ফেলছে এই যুগে, এমন ছেলে পাওয়া যে বড় মুশকিল। তা কি আমার মেয়ে জানে না? এইসব ভাবছে, হঠাৎ কারো ধাক্কা খেয়ে ধ্যান ভাঙতে দেখি নীলা ধাক্কা দিয়ে বলছে, ওই আম্মু, আম্মু কোথায় হারিয়ে গেলে? কখন থেকে ডাকছি তোমাকে, কোনো সারা শব্দ নেই কেন? কি কি হয়েছে, এমন করছিস কেন? কি ভাবছিস সেটা তুই না জানলেও চলবে। কি বলতে এসেছিস বল। ওপর থেকে শুনলাম কার সাথে যেন কথা বলছিলে, কিন্তু কার সাথে কথা বলছিলে? এখানে তো কাউকে দেখছি না। আহমেদের সাথে কথা বলছিলাম। কি, আহমেদ এসেছিল আর তুমি আমাকে ডাকোনি? তোকে ডাকবো আর তুই অপমান করবি, আর আমি এটা হতে দিব না কি? আর তোকে ডেকে কি করব? তুই তো তাকে দেখতে পারিস না। তোমার সাথে কথা বলে লাভ নেই, এখন বলো সে কোথায়? কোথায় আবার? চলে গিয়েছে। কি, আমার সাথে দেখা না করে চলে গিয়েছে? তুই কে ওর যে তোর সাথে দেখা করবে? যখন বুঝার ছিল তখন বুঝো নাই, এখন বুঝে আমার মনে হয় কোনো লাভ হবে না। এটা বলে বড় আম্মু সেখান থেকে চলে গেল। আর এইদিকে নীলা এটা ভাবছে, আহম্মদ এই বাড়িতে আসলে অথচ তার সাথে দেখা না করে চলে গেল। এইদিকে আমি বড় আব্বুর বাসা থেকে বের হয়ে আড্ডার জায়গায় এসে রাফিকে কল দিয়ে আড্ডার জায়গায় আসতে বললাম। তারপর নিজেও বসে পড়লাম। একটু পর রাফি আসতেই তার সাথে আড্ডা দিতে লাগলাম। এইভাবে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় এসে কলিং বেল দিতে দরজা খুলে গেল। দরজা খুলতে আমি ভিতরে ঢোকার জন্য সামনে তাকাতে অবাক হয়ে ভাবলাম, এই মেয়ে এখানে কি করছে? আরে কার কথা বলছি বুঝতে পারছেন না তো? আমি নীলার কথা বলছি। সামনে থাকা মেয়েটার কেউ না, নীলা। এই যে মিস্টার, বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুন, আপনাকে আম্মু কি যেন বলবে। তারপর আমি নীলার কথার জবাব না দিয়ে ভিতরে ঢুকতে আম্মু এসে বলল, ওই মেয়েটা তুই এত করে বললো আমাদের বাসায় নিয়ে আসতে, তুই নীলাকে সাথে নিয়ে আসলি না কেন? এমনিতে মেয়েটা আসে না, আর আসতে চাইছে, নিয়ে আসলি না? আমি তো আম্মুর কথা শুনে আকাশ থেকে পড়লাম। যেখানে নীলার সাথে আমার দেখা হয়নি সেখানে নীলা আমাকে কেমনে আমাদের বাড়িতে আসার কথা বলল? আম্মু, নীলা আপু মিথ্যা কথা বলছে। আমার মুখে নীলা আপু ডাক শুনে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আম্মুর কাছে কান্নার অভিনয় করে বলতেছে, আম্মু, ও আম্মু, দেখছো তোমার ছেলে কি মিথ্যা কথা বলছে? আমি নাকি এমনটা বলিনি। ওই একই, নীলাকে আনলি না, উপর থেকে মিথ্যা বলছিস? তোর আজ রাতের খাবার বন্ধ। আম্মুর এমন কথা শুনে প্রচুর রাগ হলো নীলার উপর। যেই অভিনয় করলো একদম নোবেল পাওয়ার যোগ্য। আচ্ছা, তোমার যখন খাবার দিতে এত কষ্ট হবে তাহলে দেওয়া লাগবে না, এটা বলে আমি আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীলা আমার খাটের উপর বসে আছে। এইবার রাগ মাথায় উঠে গেল। এই মেয়ে চাই কি বুঝলাম না, আমাকে কি একটু শান্তি মতো থাকতে দিবে না? প্রথমে মিথ্যা বলে আমার রিজিক মারলো, আর এখন আমার রুমে এসে কি করবে আল্লাহ জানে। তারপর আমি রেগে নীলাকে বললাম, আপনি আমার রুমে আসছেন কেন? কেন, আসতে পারি না নাকি? না, আসতে পারেন না। কেন আসছেন সেটা বলেন। তোমার সাথে কথা বলতে। আচ্ছা, আপনি যে আমার বাড়ি বা আমার রুমে আসছেন তা আপনার ভয় করছে না? আজব, আমার কেন ভয় করবে? না, করতে পারে, কারণ এখানে তো চরিত্রহীন, লুচ্চা, বখাটে আরও কত উপাধিওয়ালা মানুষ আছে, যখন তখন আমার কিছু একটা করে ফেলতে পারে। তাই বলছিলাম কি, আপনি চলে যান সুন্দর মতো আমার রুম থেকে।
আমার কথা শুনে নীলা বুঝতে পারছে আমি কেন এইভাবে কথাগুলো বললাম। প্লিজ আমাকে ক্ষমা করা যায় না? আমাকে একটিবার ক্ষমা করে দাও প্লিজ আহমেদ। কি করছেন আপু? একটা চরিত্রহীনের কাছে ক্ষমা চেয়ে আপনি আপনার মান সম্মান কেন ডুবাচ্ছেন? আর তাছাড়া আপনার ক্ষমা চাওয়াটা মানায় না। আর প্লিজ এইভাবে কান্না না করে এখান থেকে একটু জানতো। আপনার সামনে থাকতে আমার লজ্জা করছে, কারণ আমি একটা বেহায়া নির্লজ্জ চরিত্রহীন হয়ে একটা লজ্জাবতী চরিত্রবান মেয়ের সামনে কিভাবে দাঁড়াই থাকি। যদি আমার জন্য আপনার মান সম্মান চলে যায়, আমার কথাগুলো নীলার কাছে তীরের মতো লাগছে, কারণ সে একসময় আমাকে এইসব বলে অপমান করত। কিন্তু নীলা মনে মনে বলছে, তুমি আমাকে যত অপমান করো না কেন, আমি তোমার পিছন ছাড়ব না। তারপর আমাকে বলল, আচ্ছা আমি চলে যাব, তোমার রুমটা একটু দেখি। এসেই যখন পড়েছেন দেখেন। তা তো দেখবো, ভবিষ্যৎ রুম বলে কথা, একটু তো দেখতে হবে। আহমেদ, আমাদের রুমটা কিন্তু অনেক সুন্দর। কি আমাদের মানে? এটা শুধু আমার রুম? ওই একটা হলো, একদিন না একদিন আমারই তো হবে। কি বলছেন আপনি? কিছু না। ও তবে যাই বলো, তোমার রুমটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, সাথে তোমাকেও। বিড়বিড় করে কি বলেন আপনি? যা বলবেন স্পষ্ট যাতে শুনতে পাই। কই কিছু না তো, এমনি বলছিলাম রুম অনেক সুন্দর। ধন্যবাদ। এখন আপনি আসতে পারেন, আমার কাজ আছে রুমে। কাজ করতে কে মানা করছে? কাজ করো, আমি এখানে বসে আছি। না, আপনি এখান থেকে যান, আমার পার্সোনাল কাজ আছে। যান বলছি, যাত তো, সব ফাউল। যাচ্ছি যাচ্ছি, এত রাগ দেখাতে হবে না, এত রাগ নিয়ে সারা জীবন কেমনে চলবো? এটা বলে নীলা চলে গেল। আর এইদিকে আমি নীলার কথার আগা মাথা কিছু বুঝলাম না। তারপর আর কিছু না ভেবে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পর আর ভালো লাগছিল না, তাই একটু মোবাইল নিয়ে বসতে ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ইরা কল দিয়েছে। আমি আর দেরি না করে রিসিভ করলাম। কি করো? এই তো ফোন টিপি। তুমি কি করো? কিছু না, তবে একজনের কথা ভাবি। জানো আহমদ, ছেলেটার জন্য ঠিকমতো ঘুমাতে পারি না, খেতে পারি না। যেটা করতে চাই শুধু ছেলেটার কথা মনে পড়ে। আবার ছেলেটার কিউট গুলুমুলু চেহারাটা শুধু আমার চোখের সামনে ভাসে। আর কি বলবো, দুষ্টু ছেলেটা শুধু আমার মনের ভেতর ঘুরঘুর করে আর আমাকে ডিস্টার্ব করে। ইরার মুখে এমন কথা শুনে আমার কেন জানি প্রচুর রাগ উঠে গেল। ও, তা কে ছেলেটা? আছে একজন, বলা যাবে না। ও আচ্ছা, বাই। তুই ছেলেটার সাথে কথা বলো, আমার ভালো লাগছে না, পরে কথা হবে। এটা বলে ফোন কেটে দিলাম। এটা কি হলো? পাগলটা কিছু না বলে ফোন কেটে দিল কেন বুঝলাম না। নাকি আমার এমন কথাতে কষ্ট পেয়েছে? ধুর, আমিও না পাগলটারে এইভাবে না রাগালেও পারতাম। যাই, আবার কল দিয়ে রাগ ভাঙাই। এটা বলে আহমদকে কল দিলাম। এইদিকে আমার ফোন কাটতে না কাটতে ইরা কল দিয়ে যাচ্ছে, আর আমি বারবার ফোন কেটে যাচ্ছি। কেন জানি ইরার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। এইভাবে কয়েকবার কল দিতেই বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বললাম না আমার ভালো লাগছে না। তারপরও কেন ফোন দিতেছো? রাখো ফোন। এটা বলে ফোন কেটে বন্ধ করে দিলাম। বাবা, কি রাগ! ভালোবাসি কথাটা বলে দিলেই পারতে, তা না করে রাগ দেখাচ্ছে। এইদিকে আমি ফোন কাটতে কোথা থেকে নীলা এসে বলল, কার সাথে কথা বলছিলাম? আমি পিছনে ফিরে দেখি বললাম, যার সাথে কথা বলি সেটা আপনাকে কেন বলবো? তা আমাকে বলবা না তো কাকে বলবা শুনি? কাউকে বলবো না। দেখেন ভালো লাগছে না, বিরক্ত না করে এখান থেকে যান তো। এইভাবে কথা বলছো কেন? তোমার রুমে এসেছি বলে যা তা বলতে পারবে না? তা ঠিক, কিন্তু আমি জানতাম নির্লজ্জ বেহায়ারা অনুমতি ছাড়া অন্য রুমে ঢুকে পড়ে। কিন্তু এখন দেখি ভালো মানুষরা অনুমতি ছাড়া রুমে ঢুকে পড়ে। আমার এমন কথায় নীলার মুখ কালো হয়ে গেল। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমি কিন্তু ওইসবের জন্য ক্ষমা চেয়েছি। আপনি যেটা মনে করেন তাতে আমার কিচ্ছু করার নেই। কি জন্য এসেছেন সেটা বলেন। আম্মু তোমাকে খাবার খাওয়ার জন্য ডাকছে, তাড়াতাড়ি আসো। আপনার আম্মুকে বলে দেন আমার ক্ষুধা নেই, খাবো না। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার রুমে আসবেন না। আপনাকে দেখার ইচ্ছে আমার নেই। প্লিজ আম্মুর কথায় রাগ করো না, খেতে চলো, না হলে শরীর অসুস্থ হয়ে পড়বে। আপনাকে আমার শরীর নিয়ে চিন্তা করতে হবে না। আমার শরীর নিয়ে চিন্তা আমি করতে জানি। এখন আপনি আসতে পারেন। আচ্ছা আহমেদ,
সব কিছু ভুলে নতুন করে শুরু করা যায় না? আপনি মনে হয় কানে শুনতে পারেন না। রুম থেকে যেতে বলছি আপনাকে। এটা বলে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে নীলা ভয় পেয়ে নিচে চলে গেল, আর আমি গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আর বলতে লাগলাম, কে সে যার কথা আমাকে বলতে পারবে না? আমাকে বললে কি এমন হবে? আমি কি তাকে লুকিয়ে ফেলবো নাকি? বলে আছে কেউ নাম বলা যাবে না। তুই কাল থেকে তোর সুন্দর মানুষকে নিয়ে থাকিস, আমার সাথে কথা বলতে আসিস না। আমি এইভাবে যা তা বলছি নিজে নিজে। কেন বলছি বা আমার কথাটা শুনে এত রাগ কেন হলো সেটা আমি নিজেও জানি না। অন্ধকার একটা রুমে বসে একটা ছেলে একটা মেয়ের ছবির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। এই জানু, তোমার হাসিটা এত সুন্দর কেন? আমাকে বলতে পারবে? বলতে পারি না তোমাকে, ভুলতে পারি না তোমাকে। কি করে ভুলবো তোমাকে? আমি যে পড়েছি তোমার হাসির প্রেমে, মাই সুইট হার্ট। তোমাকে আমার থেকে আর কেউ আলাদা করতে পারবে না বেবি। আমি অতি শীঘ্রই আসতেছি তোমার জীবনে। তুমি প্রস্তুত বেবি? অনেক হিসাব রেখেছি জমা, ফেরত দেব বলে। আসিতেছি আমি, দিয়ে দিব পাওনাগুলো বুক ভরে। হা 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 হা। এইদিকে নীলা আহমেদের ধমক খেয়ে নিচে চলে গেল। নীলা যেতে আহমদের আব্বু জিজ্ঞেস করলো, কিরে নীলামা, আহমেদের রুম থেকে জোরে চিৎকার শুনলাম, আবার দেখি তুই আসলি, কিন্তু আহমেদ আসলো না কেন? আব্বু তার ক্ষুধা নেই, তাই আসবে না। ও আচ্ছা, তুই খেয়ে নে। এইদিকে আম্মু মনে মনে ভাবছে আর খাবার খাচ্ছে। আমার ছেলেটা আগের নীলার সাথে কত দুষ্টুমি করতো, ঝামেলা করতো, বিয়ে করবে বলে লাফাতো, কিন্তু এখন নীলার কথা শুনতে পারে না। কেন জানি নীলাকে দেখলে মাথা নিচু করে চলে যায়। তাদের মাঝে কিছু একটা হয়েছে যেটা আমার বা আমরা জানি না। আজকে নীলার থেকে জানতে হবে আমাকে, কেন আহমদ এমন করে। তারপর সবাই যখন নিজের মতো করে খাওয়া শেষ করলো, তখন আম্মু বলল, নীলা, তুই আমার রুমে গিয়ে বস, তোর সাথে কথা আছে। আমি এখানের সব গুছিয়ে আসতেছি। ওকে আম্মু, আমি যাচ্ছি। এটা বলে নীলা রুমে চলে গেল আর আম্মু কাজ করতে লাগলো। অন্যদিকে ইরা আমাকে ফোন দিলে আমার ফোন বন্ধ বলছে। এতে ইরা রেগে বলতে লাগলো, কুত্তা বিলাই হনুমান, সামান্য কথাতে রাগ করে ফোন বন্ধ করে রাখছে। এত রাগ অভিমান আসে কোত্থেকে বুঝি না। কাল কলেজে আই শুধু ফোন বন্ধ রাখা, তাই না? দেখাবো এই ইরা কি জিনিস। এইদিকে আমি নিজেই বলতেছি, আচ্ছা একটা কথা বুঝলাম না, ইরার মুখে ছেলের কথা শুনে আমার এত রাগ হলো কেন? আমার এমনভাবে রাগ করার কারণ হঠাৎ আমি নিজেও বুঝলাম না। ইরার উপর এমনভাবে রাগ করছি সে যেন আমার গফ হয়, কিন্তু সে তো আমার বন্ধু। সে যার সাথে থাকতে পারে, এতে আমার কি? আমার কি? থাকুক সে তার মতো। এইভাবে নিজেকে নিজেই বুঝতে বুঝতে ঘুমিয়ে গেলাম। এইদিকে নীলা আম্মুর রুমে বসে ফোন টিপছে। তখনই আম্মু এসে বলল, কি করছিস নীলা? ফোন টিপতেছি। ও ভালো, তা তোর লেখাপড়া কেমন চলছে তোর? ভালো চলছে। আচ্ছা আম্মু, কেমন কথা যেটা আব্বুর সামনে বলনি? আগে বল, আমি যা জিজ্ঞেস করব তার সব সত্যি সত্যি উত্তর দিবি। দিব। এখন বলো কি কথা? বলছি। আচ্ছা একটা কথা বল, তোর আর আহমদের মাঝে কি হয়েছে? সত্যি সত্যি বলবি, কারণ আমার ছেলের আমি কিছু পরিবর্তন দেখছি, আর তোর ভেতরেও। সো যা বলবি সব সত্যি। নীলা আম্মুর মুখে এমন কথা শুনে কি বলবে খুঁজে পাচ্ছে না, তাই কিছুক্ষণ চুপ করে বসে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। তারপর নীলা সব বলতে লাগলো। বলা শেষ করে নীলা বলল, আম্মু, আহমেদ আর আমার মাঝে অনেক কিছুই হয়েছে। আম্মু, আমি মানছি আগে যা করেছি তা অন্যায় করেছি। এখন আমি তোমার ছেলেকে ভালোবাসি, কিন্তু তোমার ছেলে আমাকে দেখতে পারে না। বুঝলাম, এবং খুশি হলাম যে তুই তোর ভুল বুঝতে পারছিস, কিন্তু আমি জানি আমার ছেলের রাগ সম্পর্কে। আদৌ ওকে পাবি নাকি সন্দেহ আছে? আম্মু, এমন কথা বলো না। আমি কিন্তু তোমার ছেলেকে অনেক ভালোবাসি। দেখ, তুই অনেক বড় সুযোগ হারিয়ে ফেলেছিস। বিয়েটা হওয়ার পরও যদি এমনটা করতি, তাহলে পরে না হয় কিছু করা যেত, কিন্তু এখন তোদের বিয়ে হয়নি।
তাছাড়া এ ব্যাপারে আমি বা আমরা কিছু বলতে পারবো না। তবে তুই যদি তার রাগ বা তাকে বিয়ের জন্য মানাতে পারিস তাহলে তোদের এক করে দিব। আম্মুর মুখে এমন কথা শুনে নীলা আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আর বেশি কিছু লাগবে না, এতটুকুই হবে। ছেলের মাকে পটিয়ে ফেলেছি, আর ছেলেকে পটাতে কতক্ষণ? তোমরা বিয়ের আয়োজন করো। এটা বলে নীলা গেস্ট রুমে চলে গেল। আর এইদিকে আমার আম্মু বলছে, তুই আমার ছেলেকে চিনিস না রে, আমার ছেলে কি জিনিস, তারপরেও দেখা যাবে কি হয় না হয়। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করতে গিয়ে দেখি নীলা এখন তার বাড়িতে যায়নি। আমি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষ করে উঠতে আব্বু বলে উঠল, আহমেদ, নীলাকে বাসায় দিয়ে আয় তো। কেন সে একা যেতে পারে না? তুই দিয়ে আসলে সমস্যা কি? অনেক সমস্যা, আমি পারবো না। এত যখন চিন্তা হচ্ছে তুমি দিয়ে আসো। আমার এমন কথা শুনে আব্বু জোরে চিৎকার দিয়ে বলল, আহমেদ, তুই ইদানিং বেশি তর্ক করছিস আমাদের সাথে। আমোদ পর কি চোখে লাগে না? দেখো আব্বু, আমি তরক করছি না। সে কাল একা আসতে পারছে, যখন একা যেতে পারবে। তাছাড়া বাড়ি তো 4-5 মাইল না, 5 মিনিটের রাস্তা, যেতে কোনো সমস্যা হবে না। এটা বলে রুমে চলে আসলাম। তারপর রেডি হতে হতে বললাম, শালি, কত বড় ডাইনি হলে পরিবারে এত অশান্তি হতে পারে? সামান্য একদিন ছিল বলে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। আর যদি সারা জীবন থাকতো তাহলে কি করতো আল্লাহ বাঁচাইছে মোরে। নিজে নিজে বলতে বলতে রেডি হয়ে গেলাম। তারপর নিচে নেমে কাউকে কিছু না বলে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকে দেখি রাফি বসে বসে ফোন টিপছে। তারপর আমি রাফির পাশে বসে পড়লাম। কি রে, তোর মন খারাপ কেন? ধুর, আর বলিস না, কাল থেকে ওই মেয়ে পিছনে পড়ে আছে। মাথা খারাপ করে রেখে দিয়েছে আমার। তুই কার কথা বলছিস? কার আবার? ওই নীলার কথা বলছি। কালকে তোর সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরে দেখে ওই মেয়ে আমার বাড়িতে। তারপর আর কি, তখন থেকে আমার খারাপ সময় যেতে শুরু করলো। আবার অন্যদিকে আরেকজনের, মানে ইরা নাটক, সে নাকি একটা ছেলেকে ভালোবাসে, সেটা আমাকে বলতেছে। আচ্ছা, তুই যখন ওই ছেলেকে ভালোবাসিস তাহলে আমার সাথে কথা বলছিস কেন? যা না, তার সাথে কথা বল ভাই, বুঝলি? এসব আমি আর পারছি না। আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, কিন্তু ইরা আপু কাকে ভালোবাসলো না বাসলো, এতে তোর এত রাগ কেন বুঝলাম না। তো রাগ হবে না? হেতি যাকে ভালোবাসে তার সাথে না হয় কথা বলবে, ঘুরবে ফিরবে। আমার সাথে কেন কথা বলে? আচ্ছা, আমার সাথে কথা বলে মানলাম, তাই বলে আমাকে কেন এসব বলবে? আচ্ছা, তুই কি ইরা আপুকে ভালোবেসে ফেলছিস? হ্যাঁ, ভালোবাসে। এই যা, এটা কি বলে ফেললাম রাগের মাথায়, মনে মনে। কিরে মামু, থামলি কেন বল? হালাম, ভিতরে ভিতরে এইসব, আবার অন্যজনের উপর রাগ দেখাইতেছ। রাফি দোস্ত, তুই ভুল ভাবছিস। এটা আমি রাগের মাথায় বলে ফেলছি। আর তাছাড়া আমি কেন ওকে ভালোবাসতে যাব? সে তো আমার বন্ধু। না মামা, এখন আর মিথ্যা বলতে হবে না। মানুষ রাগের মাথায় যা বলে সব সত্যি। কিন্তু এটা বলতে পারি, তুই যে ইরা আপুকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছিস সেটা তুই নিজেও জানিস না। এইবার রাফির কথাই কিছুটা চিন্তায় পড়ে গেলাম। আসলে কি রাফির কথা ঠিক? আমি কি নিজের অজান্তে ইরাকে ভালোবেসে ফেলছি? তা না হলে ইরার মুখে এমন কথা শুনে আমি রেগে গেলাম কেন? আবার ইরার মুখের হাসিটা কেন সবসময় আমার চোখের সামনে ভাসে? কিন্তু ইরাকে ভালোবাসলে যে আমার কষ্ট ছাড়া অন্য কিছু মিলবে না, কারণ সে তো অন্য কাউকে পছন্দ করে। ওই হালা, কোথায় আবার হারিয়ে গেলি? ধাক্কা দিয়ে আমাকে বলল কথাটা। ইরার কথা ভাবতেছি, হঠাৎ রাফির ধাক্কাতে ভাবনা ছেড়ে বললাম, কি হলো? ধাক্কা দিলি কেন? কখন থেকে ডাকছিস, শুনতেছিস না, তাই ধাক্কা দিলাম। ও আচ্ছা, শোন, এই কথা কাউকে বলবি না যে আমি ইরাকে ভালোবাসি বলছি। বল না, কিন্তু এটা বল, তুই কি আসলে ইরাকে ভালোবাসিস? রাফির কথায় কি বলবো বুঝতে পারছি না। আসলে আমি নিজেও জানি না আমি ভালোবাসি কিনা। আমার চুপ থাকা দেখে রাফি কিছু একটা বুঝে নিল।
তারপর দুইজন চুপচাপ বসে আছি, তখনই বলে উঠল। হাই গাইস, কেমন আছিস? মেয়েলি কণ্ঠের ডাক শুনে সামনে তাকাতে দেখি মিথিলা। ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। তারপর তিনজন মিলে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ কোথা থেকে যেন ইরা দৌড়ে এসে কলার ধরে টান দিয়ে বলতে লাগলো। কুত্তা, কাল থেকে ফোন বন্ধ করে এখানে মেয়ে নিয়ে আড্ডা দিচ্ছিস? তোর সাহস কম না? ইরা, এসব কি? কলার ছাড়, দেখছে সবাই। দেখুক, তাতে আমার কি? তুই আগে বল, কালকে ফোন বন্ধ করে রাখছিস কেন? আমার ভালো লাগছে না তাই। আর তাছাড়া আমার তো মনে হয় না তোমার এসে সমস্যা হয়েছে, কারণ তোমার তো আবার মনের মানুষ আছে। আমাকে খোঁচা দিয়ে কথা বলবি না, কিন্তু বলে দিলাম। আর এই মেয়েকে যে তার সাথে এত হেসে হেসে কথা বলছিস। কই খোঁচা দিয়ে কথা বললাম? যেটা সত্যি সেটা কইছি। আর এই মেয়ে যেই হোক, সেটা তোমাকে কেন বলবো? তুমি কি আমাকে কিছু বলো? আমার এমন কথাতে ইরা পুরো তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললি কুত্তা? তোর দেখছি বেশি মুখ চলছে, তাই না? তোকে তো আমি আজ কি করে নিজেও জানি না। এটা বলে ইরা আমাকে কলার ধরে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। প্লিজ ইরা, এমন কেন করছো? ক্যাম্পাসে সবাই দেখতেছে, ছাড়ো আমাকে। দেখলে দেখুক, তাতে আমার কি? আর তুই যদি আরেকটা কথা বলিস তাহলে তোকে এখানেই একদম জোট করে দিব। চুপচাপ যেখানে নিয়ে যাই সেখানে চল। এটা বলে আমার কলার ছেড়ে শক্তভাবে আমার হাত ধরলো। তারপর সামনের দিকে যেতে লাগলো। একটু পর ইরা আমাকে একটা খালি ক্লাসরুমে নিয়ে আসলো। তারপর দরজা বন্ধ করে দিল। ইরা, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আবার দরজা বন্ধ করে দিয়েছো কেন? ইরা একটা শয়তানি হাসি দিয়ে বলল। আমার মুখে মুখে তর্ক করা, তাই না? আমার উপর রাগ দেখিয়ে ফোন বন্ধ করে কলেজে এসে মেয়েদের সাথে টাঙ্কি মারা হচ্ছে। জিজ্ঞেস করলে বলে তোমাকে কেন বলবো? তুমি কি আমাকে কিছু বলো? আজ সব বলছি আমি, একদম সব বলছি। এগুলো বলছে আর আমার দিকে এক পা করে আগাচ্ছে, আর আমি পিছনে যাচ্ছি আর বলছি, এই তুমি আমার থেকে দূরে থাকো, দূরে থাকো বলছি ইরা। এটা বলতে বলতে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেল। আর ইরা আমার কাছে এসে আমার কলার ধরে আমার মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলো। জানো, অনেক থেকেছি তোমার থেকে দূরে, আর থাকতে পারছি না। এখন থেকে তোমার কাছেই থাকবো, আমার সুইট ফিউচার হাজব্যান্ড। মানে? মানেটা খুব সোজা, জানো। একটু কাছে আসো, আমি বুঝিয়ে দিতেছি। এটা বলে ইরা আমার আরো কাছে চলে আসলো। আমার তো ইরার এমন হাব ভাব আমার ঠিক লাগছে না। ইরা আমার যত কাছে আসছে, আমার বুকে ধুকপুক ধুকপুক আরো বেশি বাড়তে লাগলো। ইরার ঠান্ডা নিঃশ্বাস আর চুল থেকে আসা সুগন্ধি আমাকে পুরো মাতাল করে নার্ভাস করে দিচ্ছে। এতে যেন আমার শরীরটা কাঁপতে শুরু করলো। মাথার চুল বেয়ে এক ফোঁটা করে ঘাম বেয়ে পড়তে লাগলো। আর তখনই ইরা আমার কাছে চলে আসলো। তারপর তার মায়াবী চোখ দিয়ে আমার চোখের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলো। এতে যেন আমার হার্টবিট আরও দ্বিগুণ বেড়ে গেল। এমনভাবে আরও কিছুক্ষণ থাকলে আমি হয়তো উপরে চলে যাব। তখন ইরা বলতে লাগলো, মাই ডিয়ার পিচ্ছি, জানো তোমার ভীতুমার্কা চেহারা, সাথে মাথা থেকে বেড়ে পড়া বিন্দু বিন্দু ঘাম, এতে তোমাকে যে কত কিউট লাগছে সেটা তুমি হয়তো জানো না। তোমার এমন চেহারা দেখে আমি পুরো মাতাল হয়ে পড়ছি। তোমার ওই সুন্দর ঠোঁটগুলো আমাকে অনেকটা টানছে, ইচ্ছে করছে এক্ষুনি তোমার মাঝে হারিয়ে যায় তোমার ওই কিউট ঠোঁটের মিষ্টি স্বাদের মধ্যে। প্লিজ ইরা, আমার থেকে দূরে সরো, আমার ভয় হচ্ছে। প্লিজ ইরা, আমার এমন সর্বনাশ করিও না। আমি সমাজে মুখ দেখাবো কি করে? প্লিজ। আরে বেবি, তুমি এমন ভয় পাচ্ছ কেন? ছেলেদেরা তো ভয় পেতে নেই, সেটা তুমি জানো না? এসব কথা তোমার মুখে মানায় না, এসব মেয়েদের মুখে মানায়। জানি, কিন্তু প্লিজ আমার কাছ থেকে দূরে সরো, না হলে কিন্তু। ওই না হলে কি? তুই কি আমাকে ধমক দিচ্ছিস? আরে আমি এত কথা বলছি কেন? যেটা করতে আসলাম সেটা করি। এটা বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার ঠোঁট দখল করে নিল ইরা। আর আমি একে তো ভয় পেয়ে আছি, আবার নার্ভাস, তার মধ্যে হার্টবিট সেকেন্ডে 100+। তার মধ্যে ইরার চোখে দেখতেছি পুরো নেশা কি না কি হয়ে যায়। এমনটা ভাবছি, হঠাৎ এমন আচরণে
পুরো পাথর হয়ে গেলাম। সাথে সাথে হাত পা ছেড়ে নিচে পড়ে গেলাম। এইদিকে নীলা আমার ঠোঁটের ঠোঁট ডোবানোর একটু পর যখন নিচে পড়ে গেলাম, এতে ইরা অনেকটা ঘাবড়ে গেল। ভয়ে কাছে এসে আমার মাথা তার কোলে নিয়ে বলতে লাগলো, এই আহমদ, তোর কি হয়েছে? ওঠ বলছি, আহমদ ওঠ, কি হয়েছে তোর? এইদিকে আমার কোনো সারা শব্দ নেই। এতে ইরা পুরো কান্নামুখ হয়ে গিয়েছে আর বলছে, প্লিজ জানো, উঠে পড়। আসলে আমি ভাবতে পারিনি এমনটা হবে। প্লিজ, আমি আর এমনটা করব না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আহমদ ওঠ প্লিজ, জানো আমার পিচ্ছি বর, ওঠ না। হঠাৎ ইরার একটা কিছু মনে পড়তেই তাড়াহুড়ো করে আমার বুকে মাথা দিয়ে হার্টবিট শুনতে লাগলো। তারপর ইরা একটু শান্তিতে নিঃশ্বাস নিয়ে বলল, ধুর, আমিও না কি ভয়টাই না পেয়ে গেছিলাম। পাগলটা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এতটুকুতে যদি আরেকটু এমন হলে পড়ে কি হতো আল্লাহ জানে। হে আল্লাহ, আমার শক্তি দিয়ে একে সামলানোর জন্য। পুরো ভীতু একটা। এটা বলে ব্যাগ থেকে পানির বোতল বের করে আমার মুখে পানি ছিটিয়ে দিল ইরা। আমার মুখে পানির ছিটা পড়তে আমার জ্ঞান ফিরল আর আস্তে আস্তে চোখ খুলতে লাগলাম। তারপর চোখ খুলে ইরাকে দেখে একটু দূরে সরে গেলাম। এই আপনি আমার থেকে দূরে থাকেন, আপনি আমার কাছে আসবেন না। আপনি একটা লুচ্চি মেয়ে, আমার সর্বনাশ করতে চেয়েছেন। দূরে থাকেন আপনি, না হলে কিন্তু আমি পুরুষ নির্যাতনের মামলা দিব আপনাকে। আমার এমন কথা শুনে ইরা হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। এই পোলা এত ভীতু হলো কখন থেকে বুঝতে পারলাম না। ওই, এমন করছিস কেন? সুন্দর মতো উঠে বস বলছি। কিরে, কানে যায় না? ওঠ বস। ইরার ধমক খেয়ে আমি তাড়াতাড়ি উঠে সুন্দর মতো টেবিলে বসে পড়লাম। এখন আপনাদের প্রশ্ন, আমি এত ফাজিল হওয়া সত্ত্বেও কেন এত ভয় পাচ্ছি এই মেয়েকে? আসলে কি বলবো, এত ভয় কেন পাচ্ছি সেটা নিজেও জানি না। 2, তার রাগী চেহারা দেখতে আমার ভালো লাগছে। হয়তো ভয়ের অভিনয় করছি, কারণ তার রাগী লাল গালটা দেখতে আমার অনেক ভালো লাগছে। ওই, তুই যে আমার নামে পুরুষ নির্যাতনের মামলা দিবি, তুই কি জানিস তুই আমার সাথে কি করছিস? মানে আমি আবার আপনার সাথে কি করলাম? আপনি মিথ্যা বলবেন না। আপনি না আমাকে ছিছি বলতে আমার কেন জানি লজ্জা পাচ্ছে। ওরে আমার লজ্জাবান ছেলে রে, আমার ইজ্জত নিয়ে এখন নিজে লজ্জাবান হচ্ছে। এখন আমাকে বিয়ে করবে কে শুনি? দেখছেন কি মিথ্যা বলে সেমরি। ও হ্যালো, আমি কিছু করিনি। যা করছেন আপনি করছেন। এখন আমার প্রশ্ন, আমাকে এখন কে বিয়ে করবে? লুচ্চা বেরিয়ে একটা অবুঝ বালকের ইজ্জত নিতে আপনার লজ্জা করলো না? স্বপ্ন দেখেন একজনের সাথে আর ইজ্জত নেন আরেকজনের। সি সি। ইরা মাথায় হাত দিয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, এ কোন পোলার পাল্লায় পড়লাম মই? যেই কথা বলার কথা আমার, সেই কথা বলছে এই ছেলে। হাফ লেডিস কোথাকার। ওই শয়তান পোলা, তোকে কেউ বিয়ে করতে হবে? যা, আমি করবো নি বিয়ে। এখন বাইরে চল শালা আবুল। মনু, আমি তো এটা শুনতে চেয়েছি। তুমি আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখবা আর আমি তোমাকে ভালোবেসে কান্না করব, এটা তো হবে না। সুযোগ যখন পেয়েছি কাজে লাগিয়ে দিলাম। হি 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 হি। দেখছেন আপনারা কিভাবে মেয়েদের পটাতে? আপনারা তো পারবেন না। যান লেবু খান। এখন আমি কোন মুখে বাহিরে যাব? সবাই তো অন্য কিছু ভাববে। তোর এত লজ্জা পেতে হবে না, আর কেউ কিছু ভাববে না। এটা একটা পরিত্যক্ত রুম, এইদিকে কেউ আসে না। ছি, আপনার লজ্জা করে না একটা ছেলেকে চিপাই নিয়ে যেতে? আহাম্মদের বাচ্চা, আরেকটা কথা বলবি তো, যেটা করতে নিয়ে আসছিস সত্যি সত্যি করে দিব বলে দিলাম। কি লজ্জা মেয়েরে বাবা, থাকার কষ্ট করতে হবে না, চলেন। তারপর দুইজন হাসি মুখে রুম থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। এখন আপনাদের একটা কথা বলি, আসলে আমি অজ্ঞান হইনি। কারণ হচ্ছে ইরা যেইভাবে আমার সাথে যেই কাজ করতে যাচ্ছিল আর আমি যেইভাবে নার্ভাস প্লাস ভয় পেয়েছি, তার মধ্যে আমি একটা পোলা। যদি আমি এমনটা না করতাম তাহলে দুইজনের মাঝে অনেক কিছু হয়ে যেত। এতে সম্মান দুইজনের নষ্ট হতো, তাই এমনটা করলাম। ওই শোন, তোকে যাতে কোনো মেয়ের সাথে না দেখি, দেখলে খবর করে ছাড়বো, আর বিশেষ করে ওই নীলা ডাইনের আশেপাশে।
ওকে, কিন্তু আমি মিথিলার সাথে কথা বলবো। কি বললি কুত্তা? আরে র্যাগ না, সে আমার ভাবি হয়, মানে রাফি তাকে পছন্দ করে, বুঝলা? ও, তারপরে বেশি মিশতে যেন না দেখি, তাহলে কিন্তু আমি। হয়েছে হয়েছে, আর রাখতে হবে না, এইসব বলছি আর হাঁটতেছি। অন্যদিকে নীলা কলেজে এসে আমাকে খুঁজতে লাগলো। তারপর আমাকে না পেয়ে রাফির কাছে গিয়ে বলল, রাফি, আহমেদ কোথায়? দেখতে পাচ্ছি না তো। ইরা ভা না, এই ডাইনির সামনে বলা যাবে না। আহমদ ইরা আপুর সাথে কোথায় যেন গিয়েছে। নীলা এমন কথা শুনে প্রচুর রেগে গেল, তবে নিজেকে সামলিয়ে দাঁত চেপে বলতে লাগলো, কোথায় গেছে বা নিয়ে গেছে তুমি কি জানো? না, জানি না। এটা শুনে নীলা রেগে মেগে সেখান থেকে চলে যেতে লাগলো আর বলতে লাগলো, কুত্তি ডাইনি, তোর চোখে কি আর কোনো বেড়া পড়ে না, শুধু আমারটারে পড়ে? হালি, তুই শুধু আমার সামনে পড়, তারপর দেখাবো আমার জামাই নিয়ে হাঁটার মজা। এইসব বলতে বলতে বান্ধবীদের সামনে গিয়ে বলল, তন্নি, ইরাকে দেখেছিস? না, দেখিনি। সে কখন আহমেদের কাছে গেল, এখনো আসার নাম নেই। ও, কিন্তু তোকে এত রাগে দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি। এটা বলতে তখনই আখি বলে উঠল, ওই দেখ, আমাদের ইরা আসছে, সাথে তার পিচ্চি ফ্রেন্ডকেও নিয়ে। এটা বলতেই নীলা সামনের দিকে তাকিয়ে দেখে আমি আর ইরা হেসে হেসে কথা বলছি আর সামনের দিকে হাঁটতেছি। এটা দেখে নীলার ইচ্ছে করছে ইরার চুলগুলো গিয়ে টেনে ছিঁড়ে ফেলতে। এইদিকে আমি ইরার সাথে কথা বলে বিদায় নিয়ে চলে আসলাম রাফির কাছে। কি রে হালা, বেঁচে ফিরলি কেমন করে? জাদু করে। আচ্ছা, মেয়েটা আমার কি হয়? আগে ফ্রেন্ড ছিল, এখন সিনিয়র বউ হবে। মানে তোর কথা বুঝলাম না। মানে তুই যেটা শুনছিস সেটা আর বেশি বলতে পারবো না। ওরে হারামি, তলে তলে তাহলে এত দূর? মামা, এত দূর? যত কপাল খারাপ শুধু আমার, এখন পর্যন্ত একটাও কপালে জুটলো না। এইবার থেকে তোর মতো সিনিয়র কারোর সাথে বন্ধুত্ব করতে হবে। রাফি ভুলে গেছিল তার সাথে মিথিলা বসেছিল। এটা বলা শেষ করতেই আমি আর রাফি পাশে তাকিয়ে দেখি মিথিলা রাগে ফুঁসতে লাগলো। কি বললি কুত্তা? সিনিয়র কাউকে বন্ধু বানাবি? দাঁড়া, দেখাচ্ছি তোর বন্ধু কিভাবে বানাচ্ছ। দোস্ত পালা, বোমা এক্ষুনি ফাটবে, পরে তোকে খুঁজে পাবো না। এটা বলতে দেরি রাফি দৌড়াতে দেরি হলে না, আর তার পিছনে মিথিলাও ছুটছে আর বলছে, দাঁড়া কুত্তা, দাঁড়া বলছি, আজ তোর একদিন আর আমার যতদিন লাগে, দাঁড়া। এইদিকে ইরা তার বান্ধবীদের কাছে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে নীলা বলে উঠল, আচ্ছা, তুই সারাদিন ওই আহমেদের সাথে থাকিস কেন? আমি আহমদের সাথে ঘুরলে এতে সমস্যা কোথায়? নাকি জলে? আমার কেন জ্বলবে শুনি? ও আমার কে? আমার জ্বলবে? আমি তো এমনি বলছি। না, আমি ভাবলাম আমাদের দেখলে তোর জলে, কারণ অত আগে তোর পেছনে ঘুরঘুর করতো, তাই এখন তো আর করে না, তাই চলে মনে হয়। আরে আমার কেন জ্বলবে? আমি তো আরো খুশি সে আমার পেছনে ঘোরে না এখন আর। তাহলে আমার আর আহমদের বিষয়ে মাথা ঘামানোর তোর কোনো দরকার নাই। এই চল তো, সবাই ক্লাস আছে। ইরার এমন কথা নীলা মুখ কালো করে ফেলল। মনে মনে, এই ইরার আহমেদের হাবভাব ভালো যাচ্ছে না। মানুষের মন বলে কথা, যেই কোনো টাইমে পরিবর্তন হতে পারে, তাই আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। তারপর সবাই ক্লাসে চলে গেল। এইদিকে আমি একে একে সব ক্লাস শেষ করে রাফির থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। নীলা বাবা মার সাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, তখন নীলা বলে উঠল, আব্বু, আমি বিয়ে করতে চাই। নীলার মুখে হঠাৎ বিষয়ে কথা শুনে তার মা বাবা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিছু ভুল বললাম নাকি? না, বলিসনি। তা ছেলেটাকে? কি হবে, তোমার ভাইয়ের ছেলে। আহমেদ কি রাজি নাকি তুই নিজ থেকে বলছিস? সে রাজি হওয়া আর না হওয়াতে কি যায় আসে? তোমরা তো আগে থেকে বিয়ে ঠিক করে রেখেছো, তাই না? সো বিয়ের আয়োজন করো। এই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। শোন, আগে বিয়ে ঠিক ছিল, হতে গেছিল, কিন্তু তুই বিয়ে ভেঙে দিলে। এখন তার মতামত ছাড়া বিয়ে হবে না, কারণ আমার ভাই তার ছেলের বিরুদ্ধে কিছু করবে না। এখন তুই যদি বিয়ে করতে চাস তাহলে আহমেদকে মানা,
তা না হলে আমাদের পক্ষে সম্ভব না। এখন আর সেই সময় নেই, তাই তো বলছি। তোমরা একবার ছোট আব্বু আমার সাথে কথা বলো, প্লিজ প্লিজ প্লিজ। ওকে বলে দেখবো। এই তো আমার সুইট আব্বু, আমার সব কথা শোনে। তারপর তারা হাসি মুখে খাবার খেতে লাগলো। আমি নিজের মতো করে খাবার খাচ্ছিলাম। হঠাৎ আম্মু বলে উঠল, এই তুমি কিসের বাবা? আমি যে একা একা কাজ করি তা তোমার চোখে পড়ে না? আমার কি একটু বসে খেতে মন চায় না? আড্ডা দিতে মন চায় না? আম্মুর মুখে এমন কথা শুনে আমি এতে অন্য কিছুর গন্ধ পাচ্ছি, তাই চুপচাপ খেতে লাগলাম। এখানে আমার কিছুই করার নেই, যা বলার তোমার ছেলেকে বলো, সমাধান তোমার ছেলেই দিতে পারবে। তখন আমি বলে উঠলাম, এটা আমাকে জিজ্ঞেস করতে হয় নাকি? কাল গিয়ে একটা বুয়াকে বলে দিবা সকালে চলে আসতে বাড়িতে। বউয়ের কথা বলছি না, বউয়ের কথা বলছি। এখন বল তুই বিয়ে করবি কিনা? পাগল হয়েছো? আমি একে তো বেকার, তার মধ্যে পড়ালেখা করি। বউকে আমি কি খাওয়াবো? তোকে কিছু খাওয়াতে হবে না, তোর আব্বু খাওয়াবে। আর পড়ালেখা বিয়ের পরও করতে পারবি। এখন বল বিয়ে করবি কিনা? তুই শুধু একবার বল, বাকিটা আমি দেখছি। আমি বুঝি না আমার পিছনে পড়ে আছো কেন? আব্বু যখন খাওয়াবে আব্বুকে আর একটা করিয়ে দাও। এই চুপ হারামজাদা, বেশি বেয়াদব হয়ে গেছিস তুই। দাঁড়া, তোকে এইবার বিয়ে দিয়ে ছাড়বো। কাল থেকে মেয়ে খুঁজবো। মেয়ে খোঁজার কি আছে? নীলা মামুনি আছে না, কত লক্ষ্মী মেয়ে, আহমদের সাথে মানাবে। তুমি কালকে গিয়ে কথা বলো। সেই দিন তোমার ছেলে বিয়ে ভেঙে দিয়ে চলে আসছে। এখন তোমার ছেলে রাজি হলে হবে, নাহলে আমি আর অপমানিত হতে যাব না। আমি আম্মুর আব্বুর মুখে এমন কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। কি বলছো তুমি আম্মু? আমি ওই মেয়েকে জীবনেও বিয়ে করব না। দরকার পড়লে আইবুড়ো হয়ে থাকবো, তারপরেও ওই মেয়েকে না। কেন বাবা, নীলাকে বিয়ে করতে তোর কিসের সমস্যা? আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আন্ধা কানা বয়রা সবাইকে বিয়ে করব, তবে ওই মেয়েকে না। আর ওই মেয়েকে আমার গলায় ঝুলানোর কথা মুখেও আনবে না, বলে দিলাম। তোমাদের কি চোখে ওই মেয়ে পড়ে না? তাহলে তুই নিজে একটা পছন্দ করে নিয়ে আয়। যাও, তোমাদের আর আমার ব্যাপারে চিন্তা করতে হবে না, আমি নিজেরটা নিজে আনবো। এটা বলে খাবারে পানি ঢেলে চলে আসলাম রুমে। নীলা, তোকে সেদিন বলছি না, তুই যত চেষ্টা করবি না কেন আমাকে তুই পাবি না। কিন্তু মা বাবা যদি কিছু করে তখন? না, দরকার হলে বাড়ি থেকে পালিয়ে যাব, তারপরেও ওই বেডিরে করুম না আমি বিয়ে। এইদিকে ইরা রুমে আমার কথা ভাবতেছিল, তখনই তার ফোনে একটা কল আসলো। কি করে আমার জানুটা? ভাই কে আপনি? আমাকে জানু বলে ডাকছেন কেন? কি, তুই আমাকে চিনতে পারছো না? আরে আমি বলছি। আরে আমিটা কি শুনি, পরিচয় দেন আপনার। তোমার কথায় কষ্ট পেলাম, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? আজব, যেখানে আমি আপনাকে চিনি না সেখানে ভুলবো কি করে? এটা বলে ইরা ফোন কেটে দিল। কোথা থেকে আসে এইসব বুঝি না। এটা বলে ফোন রাখতে দেরি ইরার ফোনে আবার কল আসলো। এতে ইরা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলল, ওই কুত্তা বিলাই হনুমান, তোকে কতবার বলবো আমি তোকে চিনি না, তারপরে কেন বারবার বিরক্ত করছিস?